আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ট্রাম্পের নির্লজ্জ বিদায় উদযাপন করছে ইরান, বললেন হাসান রুহানি। লেবাননের আকাশে ইসরায়েলি জঙ্গি বিমান। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ দিতে দিল্লি পৌঁছালো বাংলাদেশ সেনাদল। ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করল দেশটির মানবাধিকার সংগঠন। কাতারে করোনার টিকা ফ্রি পাবেন অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নজিরবিহীন অস্থিরতা, সতর্ক সশস্ত্র বাহিনী। ইউএসএআইডির প্রধান হিসেবে সামান্তা পাওয়ারকে বেছে নিলেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র মহড়া ইরানের। ঝুঁকি নিয়েও রাশিয়ায় ফিরছেন নেতা নাভালনি। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইরানের জনগণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অপমানজনক বিদায় উদযাপন করছে, বলছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। আমেরিকায় নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে দেশটির জনগণ ভয়াবহ রকম বিভক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তেহরান টাইমসের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে, গত 6 জানুয়ারি বুধবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক দাঙ্গাবাজরা দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা এবং নারীসহ 5 জন নিহত হয়। ওই ঘটনার দায়ে মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার ট্রাম্পকে অভিশংসিত করেছে। প্রেসিডেন্ট রুহানি বুধবার তেহরানে এক বক্তৃতায় বলছেন, যেদিন ইরানি জনগণ চাপ প্রয়োগ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের বিজয় অনুভব করছে, সেই একই দিন আমেরিকার জনগণ তাদের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে বিশাল ব্যর্থতা ও নিজেদের মধ্যে ভয়াবহ বিভক্তি প্রত্যক্ষ করছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্বৈরশাসকের পতনের অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অপমানজনক বিদায় প্রমাণ করেছে বল প্রয়োগ, বর্ণবাদ এবং আইন লঙ্ঘনের পরিণতি ভালো হয় না। হাসান রুহানি বলেন, আমরা শুধুমাত্র আমেরিকার একটি প্রশাসনের পতন দেখছি না, বরং একই সঙ্গে ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির করুণ পরিণতি দেখতে পাচ্ছি। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, যে ব্যক্তির রাজনৈতিক বোঝাপড়ার অভাব রয়েছে তার হাতে একটি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, আর তার সঙ্গে জুটেছিল এক নির্বোধ পররাষ্ট্রমন্ত্রী এবং একজন অজ্ঞ এবং উগ্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেই প্রেসিডেন্ট জুয়ার বাজির মতো করে এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে সব সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। ইসরায়েলি জঙ্গি বিমান লেবাননের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবগুলো বারবার লঙ্ঘন করে 12 জানুয়ারি টানা তৃতীয় দিনের মতো বৈরুত এবং লেবাননের বিভিন্ন অংশে সর্বোচ্চতায় আকাশে উঠতে দেখা যায়। বারবার ওভারফ্লাইটের প্রতিক্রিয়া রাষ্ট্রপতি মিশেল আউন তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী চার্বেল ওয়েভিকে ইসরায়েলি আগ্রাসন এবং লেবাননের সার্বভৌমত্ব এবং রেজলিউশন 1701 লঙ্ঘনের নিন্দার দাবিতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে একটি জরুরি চিঠি দাখিল করার নির্দেশ দিয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি জেটগুলো রাজধানীর ওপরে কমপক্ষে 2টি রান করেছে। অন্যান্য বিমান, জেট এবং ড্রোন দক্ষিণ লেবাননের ওপর দিয়ে উড়েছিল এবং পূর্ব বেকা উপত্যকা ইসরায়েলি বিমানগুলো নিয়মিত লেবাননের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে। ইসরায়েলি সিরিয়ার লক্ষ্য বস্তুতে অভিযান চালাতে লেবাননের আকাশসীমাও ব্যবহার করেছে। লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শক্তি বলছে, ইসরায়েল জাতিসংঘের প্রস্তাবসমূহ এবং দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে প্রতিদিন লেবাননের আকাশসীমায় প্রবেশ করে। গত জুন এবং অক্টোবর 2020 ইউনিফিল দৈনিক গড়ে 12.63 আকাশসীমা লঙ্ঘন করার রেকর্ড করে। উড়ানের সময়টিতে 61 ঘন্টা এবং 51 মিনিট, যা পূর্ববর্তী 4 মাসের তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এছাড়া ইউনিফিল জানিয়েছে, ড্রোনগুলো প্রায় 95 লঙ্ঘন করেছে। 2021 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের একটি দল ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে দিল্লিতে পৌঁছেছে। মঙ্গলবার ঢাকা থেকে বাংলাদেশের সেনা দলের 122 জন সদস্য নিয়ে পালাম বিমানবন্দরে নামে ভারতীয় বিমান বাহিনীর C-17 গ্লোবমাস্টার 3 বিমান। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সেনারা রয়েছে। ভারতের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো বিদেশি সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লির রাজপথে জাতীয় কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই দেশে বাংলাদেশের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবেই বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমন্ত্রণ জানায় দিল্লি। খবরে বলা হয়েছে, কুচকাওয়াজ BD-08 রাইফেল প্রদর্শন করবেন বাংলাদেশের সেনা সদস্যরা। এই কুচকাওয়াজ 26 জানুয়ারি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে। এর আগে 2016 সালে প্রথম বিদেশি সেনাবাহিনী হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করেন ফরাসি সেনাবাহিনীর 130 জনের ব্যাটালিয়ন। কুচকাওয়াজ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। ফিলিস্তিনিদের ওপর ইহুদিদের অগ্রাধিকার দেওয়ার ইসরায়েলি নীতির সমালোচনা করে ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্রের হিসেবে চিহ্নিত করেছে দেশটির একটি মানবাধিকার সংগঠন। মানবাধিকার সংগঠন বিৎসেলেম তাদের লিখিত প্রতিবেদনে বলছে, ইসরায়েলি নীতি, আইন এবং এসবের প্রয়োগ হয় ইহুদি আধিপত্যকে প্রতিষ্ঠা করার জন্য। সংগঠনটি জানায়, আড়ালে থাকা সত্য হল ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মধ্যবর্তী পুরো অঞ্চলটি ফিলিস্তিনিদের মারিয়ে শুধুমাত্র ইহুদিদের আধিপত্য প্রতিষ্ঠা করা এবং একে আরও মজবুত করার একক নীতিতে সংগঠিত করা। যে সরকার একটি গোষ্ঠীর ওপর অন্য একটি গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠার জন্য আইনকে ব্যবহার করে এবং সহিংসতা চালায়, সেটি বর্ণবাদী সরকার, সংগঠনটি জানায়। বিৎসেলেমের এই ঘোষণার ব্যাপারে ইসরায়েল সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মানবাধিকার সংগঠনটি উল্লেখ করে, ইসরায়েল 1967 সাল থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীর থেকে প্রায় 2.5 লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে। তারা জানায়, আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সমন্বিত ব্যবস্থা, আইন এবং রাজনৈতিক অঙ্গনে তাদের পদচারণা আর তাদের প্রাপ্ত সরকারি এবং বিচারিক সেবা সবকিছু ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে বাধা দেয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অস্থায়ীভাবে মিলিয়ন মিলিয়ন মানুষকে দখলদার ইসরায়েল রাষ্ট্রের ধারাবাহিক বিবরণ হলো এমন, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের প্রায় 3 দশক পরে 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা সহ ফিলিস্তিনের অঞ্চলগুলো দখল করে। ফিলিস্তিনিরা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলগুলো ফেরত চায়। জেরুজালেম সহ পশ্চিম তীরে ইসরায়েল বসতি স্থাপন করছে। প্রায় 6 লাখ ইহুদি বসতি স্থাপনকারী এই এলাকাগুলোতে বসবাস করছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক তেল এবং গ্যাস সমৃদ্ধ দেশ কাতারে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া শুরু করেছে দেশটির সরকার। গত ডিসেম্বর মাসে কোভিড-19 টিকা কাতারে এসে পৌঁছেছে। প্রথমে দেশটির সরকার প্রধান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজের শৈলে এই টিকা দেন। পরবর্তীতে সরকারের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা কোভিড-19 টিকা নিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কাতারে বসবাসরত অভিবাসীদের মধ্যে বিনামূল্যে করোনা টিকা প্রদান শুরু করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, যেসব অভিবাসীর কাছে হেলথ কার্ড নেই তারাও এই টিকা নিতে পারবেন। এজন্য কাতারে অবস্থিত নির্ধারিত 10টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের যে কোনো একটিতে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা টিকা প্রদান স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো হলো কাতার বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র, আল ওয়াব স্বাস্থ্যকেন্দ্র, আল খোর স্বাস্থ্যকেন্দ্র, আল ওয়াজ্জা স্বাস্থ্যকেন্দ্র, লাইহাব স্বাস্থ্যকেন্দ্র, আল রুয়াস স্বাস্থ্যকেন্দ্র, আল সালাল স্বাস্থ্যকেন্দ্র সহ আরও বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র। টিকা কর্মসূচির প্রধান ডাক্তার সোহা আল বায়াত বলেন, কাতারে বসবাসরত সবাইকে করোনা টিকা দেওয়া হবে। কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর যুক্তরাষ্ট্রের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে সেদেশের সশস্ত্র বাহিনী। তদন্ত সংস্থা FBI নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের আগে আরও হামলার আশঙ্কার কথা জানিয়েছে। মঙ্গলবার মার্কিন সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দেওয়া এক নজিরবিহীন যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, দেশের সেনা সর্বতোভাবে সংবিধান রক্ষায় প্রস্তুত। গত কয়েক দশক তো বটেই, দূর অতীতেও এমন ভূমিকায় দেখা যায়নি মার্কিন বাহিনীকে। বার্তা প্রকাশের পর চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর রাজনীতি এড়িয়ে চললেও গত সপ্তাহে ওয়াশিংটনে ক্যাপিটাল ভবনে হামলার সাথে বেশ কয়েকজন সাবেক এবং কর্মরত সেনা সদস্য জড়িত থাকার অভিযোগ উঠতে থাকায় সেনা নেতৃত্ব স্পষ্টতই উদ্বিগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি ডেমোক্র্যাটদের কাছ থেকে পেন্টাগনের ওপর চাপও তৈরি হয়েছে। বিবিসি জানিয়েছে, এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থল, নৌ এবং বিমান বাহিনী সহ মার্কিন সেনাবাহিনীর সব শাখার শীর্ষ কমান্ডাররা যৌথভাবে সব সেনা সদস্যের প্রতি এক বার্তা পাঠিয়েছেন। যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সহ 7 জন শীর্ষ জেনারেল এবং একজন অ্যাডমিরালের সই করা এই বার্তায় সেনার উদ্দেশ্যে দেয়া হলেও মার্কিন সংবাদ মাধ্যম তা প্রকাশ করেছে।
বার্তায় আরও বলা হয়, ওয়াশিংটন ডিসিতে 6 জানুয়ারি সহিংস দাঙ্গা, যুক্তরাষ্ট্রের কংগ্রেস, ক্যাপিটাল ভবন, আমাদের সাংবিধানিক প্রক্রিয়ার উপর সরাসরি হামলা। মত প্রকাশের স্বাধীনতা এবং জমায়েতের অধিকার কাউকে সহিংসতা, দেশদ্রোহিতা এবং বিদ্রোহের অধিকার দেয় না। সাংবিধানিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টির কোনো চেষ্টা আমাদের সেনাবাহিনীর মূল্যবোধ, রীতি এবং শপথের খেলাপ এবং বেআইনি। কমান্ডারদের সৈনিকদের বলছেন 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন এবং তিনি সেনাবাহিনীর নতুন কমান্ডার ইন চিফ হবেন। জাতিসংঘের সাবেক মার্কিন দূত সামান্থা পাওয়ারকে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসআইডি এর প্রধান মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বজুড়ে সংকট মোকাবিলার ক্ষেত্রে সামান্থার গভীর অভিজ্ঞতা রয়েছে বলে উল্লেখ করে বুধবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। নিজ প্রশাসনের অধীনে বিভিন্ন পদে কারা নিয়োগ পাবেন তা এরই মধ্যে নির্বাচন করতে শুরু করেছেন তিনি। বুধবার তার ট্রানজিশন টিমের এক বিবৃতিতে বলা হয়, পাওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়কে সংঘবদ্ধ করার চেষ্টা করবেন এবং কোভিড-19, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক দারিদ্র্য এবং গণতান্ত্রিকভাবে পশ্চাৎপদতার মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের সহযোগীদের সঙ্গে কাজ করবে। দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছেন 50 বছর বয়সী সামান্থা। 2013 থেকে 2017 সাল পর্যন্ত তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের অধীনে জাতিসংঘের মার্কিন দূত হিসেবে নিয়োজিত ছিলেন। 2009 থেকে 13 সাল পর্যন্ত ওবামার শাসনামলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কর্মী হিসেবেও নিয়োজিত ছিলেন তিনি। নিজের লেখা বই এ প্রবলেম ফ্রম হেল্প এর জন্য পুলিৎজার পুরস্কারও জিতেছেন সাবেক এই সাংবাদিক। একটি গণহত্যা ঠেকাতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা সংক্রান্ত একটি গবেষণাধর্মী বই এটি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনার মধ্যেই দেশটির সেনাবাহিনীর স্বল্প পাল্লার নৌ ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। বুধবার ইরান এই দেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি। মাকরান নামের রণতরী তৈরি করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টার অবতরণের প্যাড সম্বলিত এই জাহাজ ইরানের সবচেয়ে বড় রণতরী। এর ওপর 5টি হেলিকপ্টার অবতরণ করতে পারবে। এছাড়া মহড়ায় আরেকটি জাহাজ অন্তর্ভুক্ত হয়েছে, সেটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আনাদুল এজেন্সি বলছে, ইরানের রণতরীটি পারস্য উপসাগরে মানবিক কাজ ও বিশেষ অপারেশন ছাড়াও অ্যান্টি সাবমেরিন ও অ্যান্টি মাইন হিসেবে ব্যবহার করা হবে। মধ্যপ্রাচ্যে বৃহৎ ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকা অন্যতম দেশ ইরান। যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শত্রু মোকাবেলায় এই অস্ত্রকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করছে দেশটি। পশ্চিমারা ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ওমান সাগরে 2 দিনের ক্ষেপণাস্ত্র মহড়ার অংশ হিসেবে সাগর থেকে ভূমিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বিশেষ বাহিনীর অভিযান পরিচালনা এবং মানববিহীন যান বা ড্রোন মোতায়েন করবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ইরানের তহবিল আটকে থাকা নিয়ে বিরোধের মধ্যে গত সপ্তাহে পারস্য উপসাগরে দক্ষিণ কোরীয় ট্যাঙ্কার আটক করে ইরান। ঘটনাটি নিয়ে তেহরানের সঙ্গে সিওলের উত্তেজনার মধ্যেই এই মহড়া শুরু হলো। রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি মামলায় পড়া এবং কারাদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েও আগামী রোববার জার্মানি থেকে রাশিয়ায় ফিরছেন বলে জানিয়েছেন। বিষ প্রয়োগে অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য নাভালনি জার্মানিতে গিয়েছিলেন। বুধবার রাশিয়ার ফেরার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, রাশিয়া আমার দেশ, দেশে ফিরেই আবার রাজনীতি যোগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনিকে গত বছর আগস্টে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষ প্রয়োগে মারাত্মক অসুস্থ হয়ে কোমায় চলে যাওয়া নাভালনির চিকিৎসায় রাশিয়াতে শুরু হলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নেওয়ার অনুমতি দেয় পুতিন সরকার। নাভালনি তারপর থেকে জার্মানিতে অবস্থান করছেন। নাভালনির সমর্থকদের অভিযোগ, পুতিনের নির্দেশেই নাভালনিকে সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগ করা হয়। তাই তারা প্রিয় নেতার নিরাপত্তার কথা ভেবে তাকে বিদেশে অবস্থান করতে বলছেন। পুতিন অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলছেন, যদি রুশ এজেন্টরা নাভালনিকে হত্যা করতে চাইতো তবে তারা তাদের কাজ অবশ্যই শেষ করত। ক্রেমলিন থেকেও বলা হয়েছে, নাভালনি যে কোনো সময় রাশিয়া ফিরতে পারেন, তার দেশে ফিরে নিয়ে কোনো বাধা নেই। তবে তাদের দাবি, নাভালনিকে বিষ প্রয়োগের কোনো প্রমাণ তারা এখনও দেখেনি বা হাতে পায়নি। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।